সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে এলাম কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আর আজকে আপনারা জানেন যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, ওসমানী বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিককরণ ও প্রবাসীদের মূল্যায়ন। আমরা এই জন্য প্রবাসীদের মূল্যায়নের কথা বলছি যে প্রবাসী মানুষরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে স্বাধীনতা থেকে আজকে বাংলাদেশ যে অবস্থানে এসেছে এর পুরোটা যদি আমরা বলি তাহলে তাদেরকে এর দাবিদার হচ্ছে প্রবাসীরা। প্রবাসী মানুষেরা, খেটে খাওয়া মানুষরা তাদের কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই প্রবাসীদের যদি মূল্যায়ন না করা হয়, তাদের সুযোগ সুবিধা দেশে যাওয়া এবং তাদেরকে যদি প্রবাসী হিসেবে অন্য দেশের মানুষ হিসেবে পরিগণিত করে তাদেরকে অবমূল্যায়ন করা হয়, সেইখানে আমরা মনে করি আর কোনো জায়গাই নাই। নিজের মাতৃভূমির জন্য যদি উন্নয়নে এবং নিজের সুবিধার জন্য যদি কথা না বলে সেটা আমরা আমাদের দাবি উত্থাপন করে যদি আদায় করতে না পারি, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলে আপনারা সবাই মনে করেন। আমরা যাচ্ছি যে আজকে যে বিষয় ছিল আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিককরণ এবং প্রবাসীদের মূল্যায়ন, সেই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সাথে রয়েছেন কে এম আবু তাহের চৌধুরী সাহেব, রয়েছেন মাওলানা এম এ কুদ্দুস সাহেব, মাহবুর রহমান কুরেশি সাহেব এবং এম এ রব সাহেব। আপনাদের অত্যন্ত পরিচিত এই মানুষগুলো এবং এই সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে কিন্তু এরা বিশ্বভাবে মেইন জিনিস হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন। তো আমরা যাচ্ছি জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেবের কাছে। জনাব চৌধুরী সাহেব, আপনি সাম্প্রতিক ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের সাথে দেখা করেছেন, অনেকগুলো দাবি, বিশেষ করে প্রবাসী প্রতিনিধি হিসেবে আপনি এই সমস্ত অনেক কিছু আপনাকে প্রশ্ন করার চেয়ে আপনি উত্তর দেয় আমি মনে করি শ্রেয়। তো সেই বিষয়টা হচ্ছে যে এখন একটা জিনিস হচ্ছে যে সরকার যদি চায় তাহলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তার সুপ্রিম পাওয়ারের মাধ্যমে যে কোনো জিনিস এস্টাবলিশ করতে পারে। সেই জায়গায় যে এই যে দীর্ঘসূত্রিতা, এবং আপনারা জানেন বিগত সরকার, আমরা বলছি যে এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি বাদই দিলাম, তারা নতুন এসেছে, কিন্তু পূর্ববর্তী যে সরকারগুলো ছিল সবার সাথে আপনি তো গত 22 বছরে অনেক সরকার দেখেছেন, অনেক দাবিগুলো উত্থাপন করেছেন, কিন্তু সে তার কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন আপনি কি মনে করেন যে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে একে বয়কট করা আমি মনে করি না যে একটা খুবই আপনি ভালো বলতে পারেন যে সে বয়কট করা জরুরি, বা বয়কট করলে কী ধরনের সুবিধা পাওয়া যায়, অথবা বয়কট না করে কিভাবে সরকার আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে পারে বলে মনে করেন? থ্যাংক ইউ মুরাদ ভাই। আসলে আমাদের আমি যেটা মনে করি, আমরা প্রবাসী সিলেটিরা আমরা চরম বৈষম্য এবং অবহেলার শিকার, ষড়যন্ত্রের শিকার আমরা। কারণ দেখেন, আমরা আগেই বলেছি, আরেকটা ইস্যু আমি আপনাকে বলি যে ওসমানী বিমানবন্দরে 2020 সালে একটা নতুন টার্মিনাল ভবন আপনার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল 7,500 কোটি টাকা ব্যয়, প্রথম ইনিশিয়ালি বাজেট ছিল। 3 বছর এটা শেষ হবে, কিন্তু 3 বছরে আপনার বর্তমানে বাজেট দাঁড়িয়েছে 27,500 কোটি টাকা। 7,500 থেকে 20,000 বলে গেছে এটা, কিন্তু মাত্র 22% কাজ হয়েছে। অথচ সেম সময়ে 2020 সালের জানুয়ারি মাসে ঢাকা বিমানবন্দরের নিউ টার্মিনাল আপনার এটা কাজ শুরু হয়ে 3 বছরের ভিতরে এটা শেষ হয়ে এটা উদ্বোধন হয়ে গেছে। আমরা এখন দেখেন, আমরা এটার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখন আপনি যেটা বলছেন যে আসলে আমরা গত 22 বছরে কেন ওসমানী বিমানবন্দর ফুললি ফাংশনাল হয় নাই, এটা আমরা মনে করি সরকারের বিগত সদিচ্ছার অভাব ছিল। আমরা বিগত দিনে সিলেট অঞ্চল থেকে আমরা অনেক মন্ত্রী মিনিস্টার পেয়েছি। আমরা বিমান প্রতিমন্ত্রী পেয়েছি, পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি, পরিবেশ মন্ত্রী পেয়েছি, কৃষিমন্ত্রী পেয়েছি, আপনার প্রপার ফিশার প্রতিমন্ত্রী, সবই আমরা পরিকল্পনা মন্ত্রী পেয়েছি। তারা ইচ্ছা করতেন যদি, বা সরকার ইচ্ছা করতেন, যে কোনো সরকারে অতীতের হয়ে যেত। তা আসলে আমরা অবহেলার আমরা শিকার। আপনি দেখেন, আজকে ধন্যবাদ দিই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, ডক্টর ইউনূস সরকারকে। আজকে তারা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে উনি আইন উপদেষ্টা, ওনার নেতৃত্বে আসলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমাদের দাবি ছিল যে পাওয়ার অফ অ্যাটর্নিতে বিগত সরকার আইন করেছিলেন যে পাওয়ার অফ অ্যাটর্নি যুক্তরাজ্য থেকে ইস্যু করতে হলে বাংলাদেশের পাসপোর্ট মাস্ট, বৈধ পাসপোর্ট থাকতে হবে। এটা করার কারণ আমরা, আপনি জানেন যে আমাদের 90% মানুষের হাতে বাংলাদেশ পাসপোর্ট নেই। আমরা এদেশে ব্রিটিশ পাসপোর্ট, আমাদের ব্রিটিশ পাসপোর্টে 9 বিস্তার স্টাম্প আছে, আমাদের লেখা আছে আমার বার্থ প্লেস কোথায়, সিলেট, হবিগঞ্জ, লেখা আছে।
কিন্তু এই বাংলাদেশ ইভেন পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্টও লেখা কিন্তু বার্থ প্লেস বার্থপ্লেস সেইখানে মেনশন করা আছে সেই জায়গায় অযথা এরপরেও বাংলাদেশি পাসপোর্ট ছাড়া আমাদের পারমিট দেওয়া হতো না। কত বুড়া বুড়া লোক হসপিটালে কাটতেছে বসে, সেটা পারমিট বাড়ি করে বিক্রি করবে, জমি বিক্রি করে পারতেছে না। এবং আমরা আন্দোলন এবং সংগ্রামের কারণে, এবং আমি গত আপনার 5 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেছিলাম, আমরা একটা টিম গিয়েছিলাম সেখানেও আমরা পারমিটের দাবি উত্থাপন করেছিলাম। রিসেন্টলি আমাদের বাসা নাজির ভাই, অলিউল্লাহ নোমান সাহেব, ওনারা দেখা করছে আইন উপদেষ্টার সাথে। বিভিন্ন প্রেশারের কারণে বর্তমান সরকার আপনার আজকে প্রজ্ঞাপন দিয়ে তারা বলছে যে বাংলাদেশ পাসপোর্ট লাগবে না, আপনার যে কোনো আইডেন্টি কার্ড হলেও চলবে, আপনার পুরনো হাতের লেখা পাসপোর্ট হলেও চলবে, যেটা ডেট চলে গেছে, আপনার এই একটা প্রুফ আপনি যে নবিস স্টাম্প তাহলে চলবে। এই যে শুরু করতে এইটা হচ্ছে আপনার আজকে সরকারের ইচ্ছা হয়েছে। ডক্টর আসিফ বলছেন, বাদশাহ নদীর সাহেব ওনাদেরকে বলছেন যে আপনারা বলেন কী করতে হবে আমাকে বলেন, ওরা বলছে এটা করতে হবে বলেই হয়ে গেছে। এটা উনি অর্ডার দিচ্ছে সচিবকে তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করো, আমার যুক্তরাজ্য ওরা কষ্ট পাচ্ছে। তো ইচ্ছা তাহলে অনেক কিছু হয়। আমি আপনার যেটা বলবো যে আমরা এই যে যদি পাওয়ারে থাকেন তাহলে পাওয়ার অ্যাপ্লাই করতে হবে। ইউ হ্যাভ টু নো হাউ টু অ্যাপ্লাই দ্য পাওয়ার এন্ড টু জনগণের। এখন আমরা যে ক্যাম্পেইন শুরু করেছি আপনার, এই ক্যাম্পেইন নিয়ে দাবিটা নিয়ে আমি প্রধানমন্ত্রীর কথা বলেছি। আমরা সিলেটে সাংবাদিক সম্মেলন করেছি, বিভিন্ন মত বিনিময় করেছি। এদেশে আমরা বলছেন আমার ভাই যে আমরা বিভিন্ন শহরে ক্যাম্পেইন করতেছি, আমরা মিটিং মিছিল আমরা করতেছি, এখানে উপর দেখা করেছি। আমরা জানেন সাংবাদিক আমরা করেছি, প্রেস ক্লাবে করতেছি। তা আমরা বর্তমানে বিভিন্ন শহরে আমরা পাবলিককে মোবিলাইজ করতেছি আমরা আমাদের দাবির সপক্ষে, যাতে ওসমানী এয়ারপোর্ট অন্যান্য এয়ারলাইন নামে আর একটা ফুলি ফাংশনাল এয়ারপোর্ট যাতে হয়। আমরা দাপ্পাবাজি ধোঁকাবাজি আর বরদাস্ত আমরা করবো না। আমার ভাই যেটা বলেছেন টেলিফোনে, ওনার সাথে সম্পূর্ণ আমি একমত যে আমরা সরকারকে সুযোগ দিয়েছি, 22 আরও সুযোগ দেবো আমরা 2 মাস 6 মাস, কোনো অসুবিধা নাই। আমরা ক্যাম্পেইন করবো সারা দেশে করে, পাবলিককে বোঝাতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ আমরা না হয় যদি আপনার বিমান বয়কটে ডাক দেই, সাকসেসফুল হবে না। আমরা রেমিটেন্স বয়কটে হবে না, আমরা করবো। এটা আমাদের করতে হবে, যদি দাবি নাম নয় আর শেষ পর্যন্ত করবোই আমরা। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি যে এটা আনটিল এস্টাবলিশড ওনারা অনগোয়িং প্রসেসে থাকবেন এই দাবি নিয়ে। জনাব এম এ রব সাহেব, আপনি এই যে দাবি বাস্তবায়নে আপনি কি বলতে চান আপনাদের ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে? আমরা ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে আমরা বিভিন্ন জায়গাত, আমি গত নভেম্বর অক্টোবর 2 মাস আমি দেশও থাকিয়া আমরা যে আন্দোলনের সূচনাগার যে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টও আমরা অন্ততকে 50টা সংগঠনের ব্যানার নিয়ে, যেটা সিলেটের ঐতিহাসিকভাবে এত বড় মানে মানববন্ধন কোনোদিন আমার চৌকে অন্তত ওকে দেখছি না। আমি তো সিলেটের এমসি কলেজের ছাত্র, ডেইলি কিন্তু গোয়া দিয়ে আওয়া যাওয়া হতাম। এত বড় একটা ঐতিহাসিক মানববন্ধন করছি এবং বাংলাদেশের সিলেট অঞ্চলের যত সিনিয়র সাংবাদিকসকল আসলা তারা সব আসলা এবং সিলেটের অনেক মানুষ আসলা। নবীগঞ্জ তো নিয়ে আইসেন, জগন্নাথপুর তো নিয়ে আইসেন, বালাগঞ্জ তো নিয়ে আইসেন, দিরাই তো নিয়ে আইসেন, গোয়েনঘাট তো নিয়ে আইসেন, বেনার হল লইয়া যে আমরা সিলেটের দাবি। আপনাকে একটা প্রশ্ন করি যে আন্তরিকতার অভাবে কিন্তু বিগত সরকারগুলোর যারা করতে পারে নাই, আপনারা যে আন্দোলন করছেন সেখানে আপনাদের কতটুকু আন্তরিকতা রয়েছে যে ইট শুড বি এস্টাবলিশড? আমরা 100% আন্তরিকতা রয়েছে যে আমরা এইভাবে কঠোরভাবে পরিশ্রম করতেছি। এই যে নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর আমি একমাত্র ওই কারণে গেছি, সিলেটে আমরা 2টা সাংবাদিক সম্মেলন করছি। আমরা ওখানতনি সাংবাদিক সম্মেলনের তারিখ ফেলাইয়া গেছি। সিলেট কোর্ট পয়েন্টও 1 নভেম্বর আমরা মানববন্ধনের 2 মাস আগতনি আমরা তারিখ ফেলাইয়া এর বাবদে বিভিন্ন ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা এটার জনসমর্থন করছি। এখন আমাদের কত হইল, আমরা এই ইংল্যান্ডের প্রত্যেকটা শহরও আমরা মিটিং করাম। ইতিমধ্যে আমরা 8-10টা শহরও মিটিং করেছি, দেশের সময় কমের লাগে নাম আর উল্লেখ করাম না। যতটা জায়গাত গেছি, যেমন আমরা লুটন গেছি, ব্রাডফুট গেছি, এই জুয়ত গেছি, সব জায়গাত মানুষে আমরা কাজটা করবার লাগিয়া কি মানুষে খানদের, কিন্তু তার কথাটা কইবার মতো তার কোনো সুযোগ পান। এখন আপনারা বলেছেন, আপনারা এই টেলিভিশনে বলেছেন আপনারা সুযোগ পেয়েছেন এবং জনগণ সচেতন অবশ্যই থাকবেন এবং আমাদের এই যে ক্যাম্পেইন কমিটির সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, আপনারা সহযোগিতা করবেন এমনই প্রত্যাশা রাখছি। চাচ্ছি জনাব মাহবুবুর রহমান কুরেশি সাহেব, আপনাদের অনেকগুলো দাবি দেওয়া বিভিন্ন ধরনের উত্থাপন করার যে একটা বায়োগ্রাফি রয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানাবেন এবং আপনারা কতটুকু দৃঢ়তা রয়েছে যে এটা আপনারা এস্টাবলিশ করেই ছাড়বেন। ধন্যবাদ।
আসলে আমাদের পরিকল্পনা আমরা 4-5টা দাবি নিয়েই কাজ করতেছি। মেইন যে দাবিটা, এই দাবিটা শুধু সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ফুললি ফাংশনাল হওয়ার জন্য, সম্পূর্ণরূপে অন্যান্য এয়ারলাইন্সে অ্যাটলিস্ট আমরা দাবি করি যে আপাতত 2টা এয়ারলাইন্স, কাতার এবং আরেকটা এয়ারলাইন্সকে সিলেট যাতে সরাসরি যেতে পারে। এই যে সিলেটবাসীর যে এই দুর্যোগ, এইটা যাতে একটু লাঘব হয়, হ্যাঁ, এই জন্য ওনারা ওইটা করবেন ওইটা। এবং আমরা এই যে ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু একটা ওয়েবসাইট করছি, www.campaignusmaniairport.com। এই আপনার ওয়েবসাইটের মাধ্যমে আমরা টোটাল বিশ্ববাসী যেখানেই সিলেটের আছেন, বিশ্বের আনাছেন, সবাই আমাদের সাথে ওনাদের অপিনিয়নটা অ্যাড করবে। আপনারা কেন শুধু সিলেটি বলছেন? এটা যদি ইন্টারন্যাশনাল যদি হয়, এটা চিটাগাং যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে সিলেটের মানুষও তো উপকৃত হবে, সারা বাংলাদেশের মানুষ হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নে একটা দেশের আন্তর্জাতিক অবস্থান আরও তো খুবই দৃঢ় হবে বলে মনে করি সব জায়গায়। আমি বলছি না আপনি যদি চিটাগাং বলেন অথবা বগুড়াতেই করেন, অসুবিধা কি? তো সেইখানে আসলে আমি ওইটা অন্যান্য টিভি টক শোতে এইভাবেই বলি, যেটা তো ইন্টারন্যাশনাল, ওইটা শুধু সিলেটের দাবি না। এই এয়ারপোর্টটা হচ্ছে সবার। যখন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে তো অন্যান্য বিজনেসের একটা কল রয়েছে, দেখি কে বলছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম মুরাদ ভাই, আমি শফিকুল আলম কুরাইশ। আমি আমার দাবি হইল, আমি পলাশী টু ওয়েস্টমিনিস্টার স্টুডেন্ট এবং সৈনিক। আমি বলতাম চাই, বর্তমানে ছাত্র হলতে আমরা স্বাধীনতা হইয়া আমরা একটা গভর্নমেন্ট আনছি। এখন বর্তমানে আমরা বাংলাদেশ হাই কমিশনার যে লন্ডন আছেন নিরপেক্ষ, এই নিয়ে আমরা যে প্রবাসী বাঙালিরা আছি অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1701 দাবি রেখা তাইলে আমরা দাবি করতাম পারি যে আপনার কিছু কি দাবি দেওয়া আছে, আপনি ব্রিটিশ পার্লামেন্ট তো তুলে ধরুকা আর ব্রিটিশ পার্লামেন্টে হোকা আমরা দাবি মাইনা নিতে। জি, ধন্যবাদ। ব্রিটিশ পার্লামেন্টে যেতে হবে না, সেটা ছিল কি আমাদের রাষ্ট্রীয় ব্যাপার। আমাদের এই যে যারা মুরব্বীরা রয়েছেন এইখানে রয়েছেন, যারা এগুলো বুঝেন, এবং হাই কমিশনারই যথেষ্ট আমি মনে করি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জি, কুরেশি সাহেব। জি, তাহলে আসলে আমরা মেইন পয়েন্টগুলো আলোচনা করতেছি। তো আমরা দাবির মধ্যে আমরা চাচ্ছি যে এই কাজ যেগুলো রয়েছে, ওইটা একটা কাজের অজুহাত দেখিয়ে আপনারা এইটা আর ডিলে করবেন, আমরা আর ওয়েট করবো না। আপনি জানেন যে ফ্রাস্ট্রেশন ফ্রম দ্য কমিউনিটি, ওরা কি বলতেছে বয়কটের। আমি জানি যে দেশের জন্য ভালো না বয়কট, কিন্তু আমাদের কাছে অন্য কোনো রাস্তা খোলা আছে? খোলা নাই। এই জন্য আমরা আপনাদেরকে আপনার মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে গভর্নমেন্টকে দাবি জানাচ্ছি যে আপনারা কমপ্লিট করেন, আপনাদের সব কাজ করে এয়ারলাইন্স টার্মিনাল রানওয়েটা ওপেন করে দেন অন্যান্য এয়ারলাইন্সে যাওয়ার জন্য। 2 নম্বর দাবির মধ্যে আমরা বলছি যে অ্যালাউ অল আদার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স have access to Usmani International Airport। সেকেন্ড দাবি, নো ভিসা ফিটা। যদি আমরা এইটা একটা বার্ডেন, আপনার আরেকটা টিকেটের দাম চলে যাচ্ছে। আমি দেশে যাচ্ছি এপ্রিলে, আমি 3টা টিকেট কাটছি বিমানে। এই তো গতদিনই টিকেটের দাম বেড়ে গেল। যে জায়গায় এই যে নতুন ইন্টারিম গভর্নমেন্টের যারা আন্দোলনে ছিল, তারাই তো বলেছে যে এই যে বৈষম্য যে জিনিসটা, তারা বৈষম্য যে বিষয়টা আছে সেটাকে রহিত করবে। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে আবার যদি রহিত না করে এগুলা আমরা আবারও নির্যাতিত হই। তাহলে এই জন্য এইটাও আপনার মাধ্যমে মুরাদ ভাই আমরা রিকোয়েস্ট করতেছি নো ভিসাটাও কনসিডার করার জন্য। এটা কমিউনিটিতে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের নিয়ে আরেকদিন একটা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। লাস্ট একটা মিনিট দেন যে করাপশন যেটা হচ্ছে এয়ারপোর্টে যাত্রী হয়রানি, তাহের ভাইয়ের নেতৃত্বে এই ক্যাম্পেইন কমিটি থেকে আমরা নিন্দা জানাচ্ছি, আমরা স্ট্রংলি কন্ডেম করতেছি। এইগুলা বন্ধ করুন। এটা বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট হচ্ছে। আর আপনি এটা জানেন ইন্টারন্যাশনাল নো ওয়ান হ্যাজ রাইট টু ফিজিক্যালি অ্যাটাক এনি প্যাসেঞ্জার এট দ্য এয়ারপোর্ট। এটা কোনো আইন নাই। আপনি ওকে অ্যারেস্ট করতে পারবেন। হয় যদি একজন ক্রিমিনাল হয় বিভিন্ন ভাবে হয়তো অ্যারেস্ট করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আর অনেক এসে ছিল, আরেকদিন আপনার সাথে বলবো যে সেই জায়গায় যাচ্ছি। জনাব কুদ্দুস সাহেব, আপনি শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা হচ্ছে যে আমরা চাই এর বাস্তবায়ন। চিটাগাং হোক, ঢাকা হোক, অথবা যে কোনো জায়গা হোক, একটা এস্টাবলিশড হোক। আমাদের যেটা দীর্ঘদিনের দাবি সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করা, হ্যাঁ, শুধু নামে মাত্র করা হয়েছে। সেইখানে আপনি এখন আমাদের জনগণ এবং সরকারের প্রতিনিধি, বিশেষ করে হাই কমিশনার, কি করা উচিত বলে মনে করেন? জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আলোচনায় বুঝতে পারছি হয়তো আমার শেষ আলোচনা। আমি এটাই বলতে চাইব যে শুধু সিলেটই নয়, এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর যদি হয়, সিলেটের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের সুযোগ সুবিধা ভালো হবে। এই জন্য এটা সব সারা বাংলাদেশের মানুষের দাবি। আমাদের এই ক্যাম্পেইন কমিটিতে অনেক সিলেটের বাইরের মানুষও আসেন, উনারাও এই দাবি তুলেন। ধন্যবাদ। সেই দাবি যেন বাস্তবায়ন হয়। শেষ কথা একদম আপনার তারেক সাহেবের কথার মাধ্যমে শেষ করে যাব। আপনি সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের সাথে দেখা করেছেন। আপনি দীর্ঘদিন থেকে শুধু ওসমানী আন্তর্জাতিক নয়, এই যে বিভিন্ন বৈষম্য
এবং বিভিন্ন ধরনের আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেই বিষয়টা আপনারা হাফ মিনিটের ভিতরে বলবেন যে আমরা কি করা আমি উচিত? আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানাতে চাই, বিশেষ করে আমাদের নতুন হাইকমিশন এসেছে, আমরা জানাতে চাই যে যেভাবে পাওয়ার অফ অ্যাটর্নি অর্ডিন্যান্স জারি করা হয়েছে, বর্তমান একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সিলেট ওপেন স্কাই করে দিক, যাতে নিলাম, এটি আমার অনুরোধ। যদি তারা এটা আমাদের দাবি না মানে, তাহলে আমরা, যেটা আমার ভাই যেটা বলছেন, আমরা রেমিটেন্স বয়কট, বিমান রাস্তা নেই ধন্যবাদ আপনাকে। আমাদের সুপ্রিয় দর্শক, আমরা অনেক কম সময়ের ভিতরে অনেক কথা শুনলাম, আর বুদ্ধিমানকে নিয়ে ইশারাই কাফি, যেটা আমাদের মুরব্বীরা বলেন, সেইভাবে আপনারা অবশ্যই বুঝেছেন এবং আপনাদের দাবির জন্য, আপনাদের অবস্থান সুদৃঢ় করার জন্য এবং বাংলাদেশের সহযোগিতা, সরকারের সহযোগিতা সর্বক্ষেত্রে আমাদের প্রাধান্য দিয়ে এই দাবিটুকু বাস্তবায়ন হবে, এমনই প্রত্যাশা রেখে আজকের এই কমিউনিটি ফোকাস অনুষ্ঠান শেষ করছি। আগামীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি জনাব তাহের সাহেবকে, জনাব এম এ কুদ্দুস সাহেবকে, মাহবুব রহমান কুরেশি সাহেবকে এবং রব সাহেবকে। হয়তো সময় আপনাদের বেশি দিতে পারি নাই। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।